হ্যাঁ, একদম ঠিক দেখেছিস তোরা। আমি থাম্বনেলে যা দিয়েছি, স্যার আইজাক নিউটন ডিড আ মিস্টেক। তিনি যখন ক্যালকুলাস আবিষ্কার করেন তখন তিনি মিস্টেক করেছেন। করেছেন, আমি যখন বলেছি তিনি করেছেন। আমার চ্যানেলে সাধারণত তারাই আছে যারা ক্লাস 11 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে। তারা বাদেও যদি আমার এই থাম্বনেলের কারণে, এই উত্তেজিত একটা থাম্বনেল, এই থাম্বনেলের কারণে যদি এমনও কেউ এই ভিডিওটা দেখে থাকেন যিনি ম্যাথামেটিক্সের এক্সপার্টাইজ বা ম্যাথামেটিশিয়ান, তো তাদেরকেও আমি বলবো আপনি প্রথমে পুরো ভিডিওটা দেখেন, তারপরে আপনি ডিসাইড করুন আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। তার আগে কমেন্ট বক্সে গিয়ে কোনো নেগেটিভ ওয়ার্ড লেখার কোনো প্রয়োজন হয়তো হবে না। পুরো ভিডিওটা আগে দেখে নিন, আপনিও কিছু নতুন জানতে পারবেন হয়তো, আমিও হয়তো আপনার কমেন্ট দেখে নতুন কিছু জানতে পারবো। তো যারা আমার চ্যানেলে আছিস, যারা আমার থেকে ছোট, যারা যারা 11 12 পড়ছিস, তাদের উদ্দেশ্যে আমি বোঝাতে চাইছি, তোদের মতো করে আমি বোঝাতে চাইছি, বিষয়টির বোঝার চেষ্টা কর। স্যার আইজাক নিউটন কোন জায়গাটা মিস্টেক করেছেন, কি মিস্টেক করেছেন। আমি এখানে মিস্টেক করার কথা বলতে চাইছি, দেখ স্যার আইজাক নিউটনকে তোরা চিনিস সবাই। স্যার আইজাক নিউটন সাধারণত সবাই ফিজিক্সেই তার অবদান আছে এটাই সবাই জানে, সবাই বোঝে। ওই আপেল পড়ার গল্প আর গ্র্যাভিটেশন, এইটুকুই ম্যাক্সিমাম মানুষজন আর কি এটাই জানে। কিন্তু আসলে তা নয়। তিনি যেমন একজন পদার্থবিদ ছিলেন, তেমনি তিনি ম্যাথামেটিশিয়ানও ছিলেন, তিনি একজন গণিতবিদও ছিলেন। তিনি ম্যাথামেটিক্সের যে ক্যালকুলাস পার্টটা, যে ক্যালকুলাস পার্টটাকে তোরা ডিওয়াই ডিএক্স ডেরিভেশন বলে থাকিস, ইন্টিগ্রেশন বলে থাকিস, এই যে পার্টটা, এই পার্টটা তিনি আবিষ্কার করেছেন। এটা স্যার আইজাক নিউটনের আবিষ্কার। তিনি একজন পদার্থবিদ। তিনি তার কনসেপ্টকে বোঝানোর জন্য তিনি ম্যাথামেটিক্সের নতুন নিয়মই তৈরি করে দিয়েছেন। এতটাই তিনি ইন্টেলেকচুয়াল ছিলেন। আর আমি তার ব্যাপারে, তার বিষয়ে আমি তার মিস্টেক ধরতে যাচ্ছি। ওভারঅল আমি তো কিছুই না, আমি স্যার আইজাক নিউটনের কাছে কিছুই না। সুতরাং আমি মিস্টেক ধরার কে? এই যে উত্তেজিত থাম্বনেলটা তোরা দেখেছিস, এবং তোদের মনে অনেক কিছুই প্রশ্ন আসছে হয়তো, আমি নিজেকে বিশাল কিছু বানানোর জন্য কিছু এক্সপ্লেন করতে যাচ্ছি, এরকম তোদের কিছু মনে হতেই পারে। তুই পুরো বিষয়টা আগে দেখ আমি কি বলতে চাইছি, যে স্যার মিস্টেক কি করেছেন, কোন জায়গাটায় মিস্টেক করেছেন, তারপরে ডিসাইড করি। শেষ পর্যন্ত যা, তারপরে ডিসাইড করবি যে কমেন্ট বক্সে কি লেখা উচিত। ঠিক আছে? আমি কেউ নই, আমি স্যার আইজাক নিউটনের সামনে কিছুই নই, স্যার আইজাক নিউটনের ভুল ধরবো। তবে বিষয়টা আগে বোঝার চেষ্টা কর, তারপরে বাকি কথাটা আমি পরে বলছি। শোন, স্যার ক্যালকুলাস যেটা আবিষ্কার করেছেন, স্যার আইজাক নিউটন যে ক্যালকুলাসটা আবিষ্কার করেছেন, সেই ক্যালকুলাসে তোরা এটা বুঝিস যে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডেরিভেটিভ। কি বুঝিস তোরা? ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে অবকলন। এটা হচ্ছে একটা অবকল রূপ। এবং এটা তোরা বুঝিস, তোদের ম্যাথামেটিক্স টিচারের কাছে তোরা শিখেছিস যে ডি ডিএক্স এটাকে একটা অপারেটর বলা হয়, এবং সেই অপারেটর কোনো একটা ফাংশনের উপর কাজ করে, অপারেট করে, তাই তো? এবার তোরা এরকমও শিখেছিস যে ডি ডিএক্স অফ যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে সেটাকে আমরা 2x বলে থাকি। এতদূর পর্যন্ত শিখেছিস। এই ক্লাসের মাধ্যমে তোরা অনেক কিছু জানতে পেরে যাবি। তোরা এটাও বুঝে যাবি যে এই অবকলনের সূত্রপাত কোথায় হয়েছে, অবকলন কিভাবে আবিষ্কার হয়েছে, ক্যালকুলাস জিনিসটা কি। অনেকে হয়তো কোনো ম্যাথামেটিক্স টিচারের কাছেও জাস্ট এখান থেকেই শুরু করে দিয়েছিস। অনেকেই শেখাচ্ছে, এমন অনেক টিচার আছে যারা পুরো বেসিকটাকে বুঝিয়েছেন যে ক্যালকুলাস কোথা থেকে আবিষ্কার হয়েছে, ক্যালকুলাস মানে কি, অনেকেই বুঝিয়েছেন। আবার অনেক জায়গায় অনেকে নাও বুঝে থাকতে পারিস, তো তোরা এই ক্লাসটার মাধ্যমে কিন্তু সবকিছুই বুঝিয়ে যাবি যে ক্যালকুলাস জায়গাটা কি, আর এই যে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x এটা কেন, বা এর গুরুত্ব কি, কোথা থেকে আসলো, সেই বিষয়গুলো আমি তোদেরকে এক্সপ্লেন করবো। তো সেইটা বোঝার জন্য একটু আমার আমার কথাটা একটু শোন মন দিয়ে, আমি কি বলতে চাইছি একটু মন দিয়ে শোন। ধর ব্যাপারটা এরকম, আমরা ডিওয়াই, এই যে ডিওয়াই কথাটা, এই ডিওয়াই কথা দিয়ে আমরা কি পরিমাপ করি বলতো? এই ডিওয়াই কথা দিয়ে আমরা পরিমাপ করি যে পরিবর্তন, চেঞ্জ। কি পরিমাপ করি আমরা? চেঞ্জ ইন ওয়াই। ডিওয়াই যখনই আমরা লিখবো কি বুঝবি তুই? ওটা চেঞ্জ ইন ওয়াই। আর যখনই আমরা ডিএক্স কথাটা লিখবো, তুই এটাকে কি বুঝবি বলতো? এটাকে বুঝবি তুই চেঞ্জ ইন এক্স। হতে পারে ক্লাসটা লেন্দি হবে, ধৈর্য সহকারে বোঝার চেষ্টা কর। চেঞ্জ ইন ওয়াই আর একটা কি বুঝতে পারিস তুই? ডিএক্স মানে হচ্ছে চেঞ্জ ইন এক্স। এই যে ডিওয়াই ডিএক্স, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে? হয়তো এরকম গ্রাফ তোরা দেখেছিস। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছিস, এই গ্রাফটাতে একটু খেয়াল কর। আমি এইদিকে এক্স অ্যাক্সিস লিখলাম, আর এই দিকটাতে আমি ওয়াই অ্যাক্সিস লিখলাম। একদিকে আমি কি লিখেছি? এক্স অ্যাক্সিস, আর একদিকে আমি কি লিখেছি? ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? আমি একটা গ্রাফ প্লট করছি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা কর। ধর এই হচ্ছে সেই গ্রাফটা, আমি একটা গ্রাফ প্লট করেছি, লেখচিত্র অঙ্কন করেছি। ঠিক আছে? এই যে লেখচিত্রটা আমি অঙ্কন করলাম, এই লেখচিত্রটা একটা রৈখিক লেখচিত্র, রৈখিক লেখচিত্র, তাই না? মানে কি? মানে কি? মানে কি রৈখিক লেখচিত্র মানে কি? বুঝতে হবে না, না বুঝে আমি এগুলো কিছু বুঝতে পারবো না। তো রৈখিক লেখচিত্র মানে কি? মানে হচ্ছে যে আমি এক্স এর ভ্যালু যখন চেঞ্জ করব, এক্স এর ভ্যালু যখন বাড়াবো, ওয়াই এর ভ্যালু বাড়ছে, কিন্তু সমান হারে বাড়ছে। বুঝতে পারলাম না?
বুঝতে পারলি না বিষয়টা? ব্যাপারটা এরকম টাইপের। দেখ, ধর এখানে একটা একটু একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা কর, ঠিক আছে? পুরো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আমরা নিব না, একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করবো। ধর আমি একটা জার নিয়েছি, ঠিক আছে? এর মধ্যে আমি জল ঢালবো, ঠিক আছে? ওপর থেকে ধর একটা ট্যাপ খুলে দেওয়া আছে, ওপর থেকে একটা ট্যাপ খুলে দেওয়া আছে, এখান থেকে জল পড়ছে এর মধ্যে। ওকে, তো মনে কর 1 সেকেন্ডে জল এত দূর পর্যন্ত ভরে যায়, এত দূর পর্যন্ত 1 সেকেন্ডে জল ভরে যায়। পরবর্তী 1 সেকেন্ডে জল কত দূর ভরবে? এত দূর ভরবে। ঠিক তার পরবর্তী 1 সেকেন্ডে কত দূর ভরবে? এত দূর ভরবে। মানে বিষয়টা যদি ট্যাপের মধ্যে দিয়ে সমান হারে জল নিচের দিকে পড়তে থাকে, তাহলে 1 সেকেন্ডে এখানে যতটুকু হাইট জলের বৃদ্ধি হবে, ঠিক পরবর্তী 1 সেকেন্ডে কিন্তু এখানে একই পরিমাণ জলের হাইটের বৃদ্ধি হবে। ঠিক তার পরবর্তী 1 সেকেন্ডে এখানেও কিন্তু একই পরিমাণ জলের হাইটের বৃদ্ধি হবে। তার মানে কি, দেখ এখানে এখানে ব্যাপারটা এরকম যে আমি যত টাইম বাড়াচ্ছি, যত আমি টাইম কাউন্ট করছি, যত আমি সময় দিচ্ছি, তত কি হচ্ছে, হাইট বাড়ছে। মানে আমি যত টাইমকে ইনক্রিজ করছি, হাইটও কিন্তু তত ইনক্রিজ করছে। তো এখানে হাইট ইনক্রিজ করার জন্য টাইম ইনক্রিজ করার জন্য হাইট ইনক্রিজ করছে। তো ব্যাপারটা এরকম যে এই যে হাইটটা ইনক্রিজ করছে, এই ইনক্রিজটা কি সমান হারে হচ্ছে? তুই দেখেই বুঝতে পারছিস, হ্যাঁ সমান হারে হচ্ছে। কারণ 1 সেকেন্ডে দেখ, প্রত্যেক 1 সেকেন্ডে এই পরিমাণ হাইটই ইনক্রিজ করছে, প্রত্যেক 1 সেকেন্ডে এই পরিমাণ হাইটই ইনক্রিজ করছে। তাহলে এইটা হলো লিনিয়ার, এটা হলো রৈখিক সমীকরণ, এটা হলো রৈখিক কেস। তো আমি এখানে যে গ্রাফটা প্লট করেছি সেটা হচ্ছে একটা রৈখিক লেখচিত্র। মানে এটা কি রিপ্রেজেন্ট করছে, যে এক্স কে বাড়ানোর জন্য ওয়াই তো বাড়ছে, তবে সেটা সমান হারে বাড়ছে। বুঝতে পারলি? এক্স কে বাড়ানোর জন্য ওয়াই তো বাড়ছে, তবে সেটা সমান হারে বাড়ছে। ওকে, আচ্ছা সমান হারে বাড়ছে, এই হারটাকে যদি আমাকে পরিমাপ করতে হয়, তাহলে কি করে পরিমাপ করব? তুই এই কেসটাতে আয়, তারপরে ওখানে আমি যাচ্ছি। ধর আমি এখানে কি করলাম, আমি এখানে এরকম করেছি যে এইটুকু হাইট বাড়তে কত সময় লেগেছে? 1 সেকেন্ড সময় লেগেছে। এইটুকু হাইট বাড়তে কত সময় লেগেছে? 1 সেকেন্ড সময় লেগেছে। তারপরে এটা বাড়তে কত লেগেছে? 1 সেকেন্ড। তারপরে এটা বাড়তে কত সময় লেগেছে? 1 সেকেন্ড। তাই না? 1 সেকেন্ডে মনে কর এক্স মিটার বেড়েছে বা ওয়াই মিটার বেড়েছে, ধরে না 1 সেকেন্ডে ওয়াই মিটার বেড়েছে, এখানে 1 সেকেন্ডে ওয়াই মিটার বেড়েছে, এখানে 1 সেকেন্ডে ওয়াই মিটার বেড়েছে। তার মানে তুই দেখতে পাচ্ছিস যে টোটাল 3 সেকেন্ডে কত বেড়েছে? 3 ওয়াই মিটার বেড়েছে। টোটাল 3 সেকেন্ডে কত বেড়েছে? 3 ওয়াই মিটার বেড়েছে। আমি যদি ওয়াই সেকেন্ডগুলোকে, সরি 1 সেকেন্ডগুলোকে 1 সেকেন্ড না বলে টি সেকেন্ড করতাম, পারতাম তো? তাহলে তুই এখানে কি বলতি, যে 3 টি সেকেন্ডে হাইট কত বেড়েছে? 3 ওয়াই বেড়েছে। তাহলে তোকে যদি জিজ্ঞাসা করা হয়, বলতো 1 সেকেন্ডে হাইট কতটা বাড়বে, তুই কি বলবি? তুই বলবি 3y/3t। এটাই বলবি তো নাকি? এটাই বলবি তো? তার মানে y/t। তার মানে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে 1 সেকেন্ডে কত হাইট বাড়লো, তুই y/t, 1 সেকেন্ডে এই পরিমাণ হাইট বাড়লো, তাই না? তো এই যে জিনিসটা আমি মেজার করলাম y/t, এটাকে বলা হচ্ছে রেট। কি বলা হচ্ছে এটাকে? এটাকে কি বলা হয় বল? এটাকে বলা হয় রেট। মানে একক সময় হাইট কতটা বৃদ্ধি পেল, তার রেট কি? একক সময় হাইট বৃদ্ধি পাওয়ার রেট কি? ঠিক আছে, এটাকে বলছি আমরা রেট। তো এই যে রেট y/t, এই রেটটাই হচ্ছে dy/dx। মানে এখান থেকে এই ফর্মটা কি করে আসলো, আমি আসছি ধীরে ধীরে। এখানে যেমন y/t দিয়ে আমি রেট বলছি, এখানে dy/dx দিয়ে আমি কিন্তু সেটাকে রেট বলছি। তো এই যে রেটটা, এই রেটটা কিন্তু কনস্ট্যান্ট। কেন? মানে একক সময়ে হাইট কতটা বৃদ্ধি পাবে সেটা কনস্ট্যান্ট। দেখ একক সময়ে হাইট কতটা বৃদ্ধি পাবে সেটা তো ফিক্সড, কনস্ট্যান্ট। তাহলে y/t মানে রেট, রেট হচ্ছে কনস্ট্যান্ট। কার রেট? রেট অফ চেঞ্জ ইন y, রেট অফ চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু টি, মানে উইথ রেসপেক্ট টু টাইম। এই যে রেটটা, এই রেটটা কিন্তু কনস্ট্যান্ট। তো এরকম যদি কনস্ট্যান্ট রেট থাকে, তাহলে সেটা লিনিয়ার কেস হয়, লিনিয়ার গ্রাফ হয়। বোঝা গেল আমার কথা? তাহলে এটা হচ্ছে একটা লিনিয়ার গ্রাফ বা রৈখিক গ্রাফ। এবার এই গ্রাফটাতে যদি তোকে রেট বের করতে বলে, যদি তোকে রেট বের করতে বলে, তুই কি করবি? দেখ তুই এরকম দেখবি যে আমাকে রেট বের করতে বলেছে, তাহলে আমি 0 থেকে স্টার্ট করি। 0 টাইম, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, এরকম ভাবে যাবি তো? ধর এটা হলো 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এরকম ভাবে আছে। আর এদিকে মনে কর হাইট আছে, এই হাইটটা হচ্ছে 1 মিটার, এই হাইটটা 2 মিটার, এই হাইটটা 3 মিটার, এরকম ভাবে মনে করা আছে। ঠিক আছে, বুঝতে পারছিস? তো তুই দেখতে পাচ্ছিস যখন 1 সেকেন্ড, তখন হাইট কত হয়েছে? 1 সেকেন্ডটা হাইট আছে। আচ্ছা একটু চেঞ্জ করে দিই আমি এটাকে। যখন তুই দেখতে পাচ্ছিস 2 সেকেন্ড, তখন 2 সেকেন্ডটা হাইট কত হচ্ছে? 2 মিটার। মোটামুটি একটা আইডিয়া পাচ্ছিস। যখন তুই দেখছিস 4 সেকেন্ড, তখন 4 সেকেন্ডে হাইট কত হচ্ছে? 3 মিটার। বোঝা গেল? তো এই গ্রাফ থেকে তুই কিন্তু এরকম ভাবে ডিসাইড করতে পারছিস। একই রকম ভাবে 6 সেকেন্ডে চলে গেলি, তুই দেখলি 4 মিটার হলো। এবার আমি তোকে বললাম যে এখানে যে হাইটটা বাড়ছে তার রেট, রেট বের কর। তো তুই কি বলবি?
তুই বলবি যে কোনো একটা পার্টিকুলার টাইম ইন্টারভাল আমার দরকার, যে এতটা টাইমে কতটা হাইট বাড়ছে, এইটুকু টাইমে কতটুকু হাইট বাড়ছে। তো আমি কি করলাম দেখ, আমি এখান থেকে এইটুকু নিয়ে নিলাম যে 2 থেকে 4 কত সেকেন্ড হলো, 2 সেকেন্ড। তো এই 2 সেকেন্ডে হাইট কতটা বাড়লো, তুই দেখছিস 2 সেকেন্ডে হাইট বাড়লো এতটা, কত হলো, 2 সেকেন্ডে হাইট ছিল 2, আর 4 সেকেন্ডে হাইট কত ছিল 3। তাহলে এই যে টাইম ইন্টারভাল 2 সেকেন্ড, 4 থেকে 2 মাইনাস করলে কত হয় 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে হাইট কতটা বাড়লো, 2 থেকে 3 হয়ে গেল, মানে 1 মিটার বেড়ে গেল। তাহলে 2 সেকেন্ডে হাইট বেড়ে গেল কতটা, 1 মিটার। তাহলে 1 সেকেন্ডে হাইট কত বেড়ে গেল, 1/2 মিটার। বুঝতে পারলি? এটাই হচ্ছে রেট, এটাই হচ্ছে রেট। তুই বলবি 1/2 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1/2 হাইট ইনক্রিজ করে যাচ্ছে। ক্লিয়ার? এবার এই যে আমি তোকে নিউমেরিক্যালটা লিখে দিলাম, এটাকে এখন আমি জেনারেলি লেখার চেষ্টা করছি, এটাকে আমি এখন জেনারেলি লেখার চেষ্টা করছি। দেখ, আমি যদি এরকম বলতাম যে এটা এটা হচ্ছে T1 টাইম আর এটা হচ্ছে T2 টাইম, তাহলে তুই কি বলতি, তুই বলতি না যে টাইম ইন্টারভাল হচ্ছে T2 মাইনাস T1, এটা বলতি কি না, বলতি? আচ্ছা, তোকে যদি আমি বলতাম যে এই হাইটটা টু না, এই হাইটটা হচ্ছে x1 আর এই হাইটটা হচ্ছে x2, তাহলে তুই কি বলতি, তোর বৃদ্ধি কতটা হয়েছে, হাইটের বৃদ্ধি কতটা হয়েছে, তুই বলতি x2 মাইনাস x1, বল এটাই বলতি তো। তার মানে এতটা টাইম ইন্টারভ্যালে হাইট কত ইনক্রিজ করেছে, x2 মাইনাস x1। তাহলে একদম ঐকিক নিয়মে চলে যা, 1 সেকেন্ডে তাহলে হাইট কত বৃদ্ধি পাবে, x2 মাইনাস x1 বাই T2 মাইনাস T1। একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরোপুরি বুঝে গেছিস যে এই ইকুয়েশনটা কি, এটা কি রেট, এটা কি রেট। তাহলে দেখ, একটা নিউমেরিক্যাল থেকে, একটা নাম্বার থেকে আমি একটা জেনারেল ফর্মুলা তৈরি করলাম, x2 মাইনাস xy বাই T2 মাইনাস T1। এবার যে বিষয়টা শোন, আমি এখানে কি করেছি, একটা পার্টিকুলার কেস নিয়েছি, কেস বলতে আমি এখানে হাইট নিয়েছি, আমি এখানে টাইম নিয়েছি, এবং তোকে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে এখানে যে হাইটটা, সে হাইটটা টাইমের ফাংশন, মানে টাইম চেঞ্জ হতে গেলে হাইট বাড়ছে, টাইম চেঞ্জ হতে গেলে হাইট বাড়ছে, এটা আমি তোকে বলে দিয়েছি। কিন্তু এমনও তো অনেক কেস আছে যেখানে টাইম আর হাইট ছাড়া অন্য কোনো কিছু হতে পারে, অন্য কোনো ভেরিয়েবল হতে পারে, পারে কি না? তো যখন অন্য কোনো ভেরিয়েবল হবে, তখন আমি এরকম এক্স টি এগুলো না লিখে, নিউটন, স্যার আইজ্যাক নিউটন কি করেছেন, দুটো ভেরিয়েবল নিয়ে নিয়েছেন। ভেরিয়েবল দুটো কি কি, একটাকে ওয়াই নিয়েছেন আর একটাকে এক্স নিয়েছেন। এই এক্সটা যে কোনো কিছু, যেমন আমি এখানে এক্স কে কি ধরেছিলাম, টাইম ধরেছিলাম, যে কোনো কিছু হতে পারে, টাইম হতে পারে, অন্য কিছু হতে পারে, ডিস্টেন্স হতে পারে, বোঝা গেল? আর এই যে ওয়াইটা, এই ওয়াইটা হচ্ছে কোনো একটা ভেরিয়েবল, এটাও যে কোনো কিছু হতে পারে, এক্ষেত্রে হাইট হয়েছে, টেম্পারেচার হতে পারে, ভর হতে পারে, ওজন হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। যাক, বুঝতে পারছিস? তো যখন আমি এরকম দুটো ভেরিয়েবল, দুটো তোর এরকম লেটার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, তখন আমি কি লিখবো রেটটাকে, তখন আমি রেটটাকে এরকম লিখবো যে রেট মানে হচ্ছে চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স। কি বুঝতে পারলি? টি এর জায়গাতে আমি কি করলাম, এক্স, আর ওয়াই এর জায়গাতে ওয়াই রেখে দিলাম, ঠিক আছে? তাহলে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, এটাকে কি বলছি, এটাকে বলছি আমি রেট। ক্লিয়ার আমার কথা? রেট মানে বুঝতে পারলি? আমি কি রেট বুঝাচ্ছি তোদেরকে? না, স্যার আইজ্যাক নিউটন কোন জায়গায় মিস্টেক করেছেন, মিস্টেকটা কি সেটা আমি বোঝাচ্ছি। আগে মিস্টেক দেখবি, তারপরে কোনো কমেন্ট করবি। আচ্ছা, এই যে গ্রাফটা, এবারে এই গ্রাফটাকে আমি চেঞ্জ করছি একটু, দেখ এই গ্রাফটাতে ধরে নে এই গ্রাফটা লিনিয়ার নাই, এই গ্রাফটা লিনিয়ার নাই। গ্রাফটা কেমন আছে, গ্রাফটা আছে মনে কর এইরকম, গ্রাফটা এরকম, দেখেছিস না এরকম গ্রাফ? যারা ক্লাস 11-এ পড়ছিস, 12-এ পড়ছিস বা কমপ্লিট করে নিয়েছিস ক্লাসগুলো, তাদের জন্যই তো, তোরা বুঝতে পারবি এরকম গ্রাফ তোরা দেখেছিস, এক্স ভার্সেস ওয়াই, তাই তো? এই গ্রাফটাতে একটু খেয়াল কর, এই গ্রাফটাতে তুই যদি দেখিস কোন একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল, এটা ধর টাইম T1, এখানে যে হারে বৃদ্ধি পাচ্ছিল হাইটটা H1, যখন আমি T2 তে গেলাম, হাইটের বৃদ্ধিটা দেখ কত হচ্ছে, এটা। যখন আমি T3 তে গেলাম, খেয়াল কর T3 তে হাইটটা কত হয়ে যাচ্ছে, এটা বেশি হয়ে গেল, আমি কমিয়ে দিই এটাকে। একটা জিনিস খেয়াল কর, এখানে আমি টাইম ইন্টারভাল সেম নিচ্ছি, 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, কিন্তু হাইটের যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু ঠিক নেই। এখানে হাইট যতটা ইনক্রিমেন্ট হলো, এখানে তার থেকে বেশি ইনক্রিজ করে গেল, এখানে অনেক বেশি ইনক্রিজ করে গেল। তার মানে তুই বলতে পারছিস যে এখানে রেট কিন্তু কনস্ট্যান্ট নেই, সমান হারে হাইট বাড়ছে কি, একদম বাড়ছে না। তার মানে এখানে রেট কনস্ট্যান্ট নেই, এখানে রেট কি হচ্ছে, ইনক্রিজ করছে। রেট কি হচ্ছে বল, এখানে ইনক্রিজ করছে, বাড়ছে, মানে যত সময় আমি 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ডই রেখেছি, কিন্তু হাইট অনেক বেশি বাড়তে শুরু করছে, তার মানে এখানে রেট ইনক্রিজ করছে। তো এই যে রেট, এই রেটগুলোকে গ্রাফের মধ্যে কি করে বোঝা যায়, কি করে রিপ্রেজেন্ট করা যায় যে এটাই হলো সেই রেটটা,
কি করে বুঝবো? তোকে যখন আমি এই গ্রাফটা এঁকে দিলাম, লিনিয়ার গ্রাফটা, এই যে দেখ, এই যে লিনিয়ার গ্রাফটা আমি তোকে যখন ড্র করে দিলাম, এটাই নিয়ে নিলাম। তো এই লিনিয়ার গ্রাফের ক্ষেত্রে এটা t1 টাইম ছিল, এটা t2 টাইম ছিল, তাই না? এটা t1 টাইম আর এটা t2 টাইম। তো তুই কি করলি? t1 টাইমে গেলি, t2 টাইমে গেলি, এখানে একটা হাইট পেলি h1, এখানে একটা হাইট পেলি h2, এরকমই তো পেলি নাকি বল? এরকমই তো পেলি। এবার তোকে যদি বলতাম যে টাইম ইন্টারভাল বের কর, তো তুই টি টু মাইনাস টি ওয়ান করতি। আচ্ছা, আমি ধর এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করে দিচ্ছি, মন দিয়ে দেখ, এই যে ট্রায়াঙ্গেলটা ড্র করে দিলাম, এই ট্রায়াঙ্গেলটাতে এই এবি, এই এবিটাই টি টু মাইনাস টি ওয়ান না? এবিটাই টি টু মাইনাস টি ওয়ান। আর এই যে হাইটটা বিসি, এই বিসিটাই হচ্ছে এইচ টু মাইনাস এইচ ওয়ান। বুঝে যাচ্ছিস? বিসিটাই হচ্ছে এইচ টু মাইনাস এইচ ওয়ান। তো দেখ, আমি যদি এরকম করতাম যে এইচ টু মাইনাস এইচ ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান, যেটাকে রেড বলেছিলাম, ছবিতে চলে যায়, এইচ টু মাইনাস এইচ ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান, লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ট্যানজেন্ট, ট্যানজেন্টের অ্যাঙ্গেল ট্যান থিটা। কি লিখলাম? ট্যান থিটা ইকুয়াল টু এইচ টু মাইনাস এইচ ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। ট্যান থিটা ইকুয়াল টু কি লিখেছি বল? এইচ টু মাইনাস এইচ ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। বুঝতে পারলি? তার মানে তুই এখন এখান থেকে এটা বুঝতে পারছিস যে গ্রাফ থেকে যদি আমি কোনো একটা লেখচিত্রের অ্যাঙ্গেলটা, মানে টাইম অ্যাক্সিসের সাথে বা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটা ট্যানজেন্ট যদি নিয়ে নিই, তাহলে সেটাই রেটকে রিপ্রেজেন্ট করবে। কাকে রিপ্রেজেন্ট করবে এটা? এটা কাকে রিপ্রেজেন্ট করবে? রেটকে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানেও যদি আমাকে এখন বের করতে হয় রেট, তাহলে আমাকে কি করতে হবে? এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। তো তুই বুঝতেই পারছিস ওখানে ট্রায়াঙ্গেল ড্র করা সম্ভব নয়, কারণ গ্রাফটা কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, এবার তোকে যখন আমি বলে দিলাম যে রেট হচ্ছে কনস্ট্যান্ট, মানে রেটের মান ফিক্সড আছে, 1 সেকেন্ডে এই পরিমাণ ডিস্টেন্সই চেঞ্জ হচ্ছে, বা 1 সেকেন্ডে এতটা হাইটই চেঞ্জ হচ্ছে। তো এই রেটটাকে তুই যদি একদম ক্লোজলি মেজার করতে চাস, মানে একদম পারফেক্টলি মেজার করতে চাস, আমার কথা শোন ভালো করে, রেটকে যদি তুই পারফেক্টলি মেজার করতে চাস, তাহলে তোকে কি করতে হবে বলতো? তোকে এই টাইম ইন্টারভ্যালটাকে কিন্তু কম নিতে হবে। তুই এই টাইম ইন্টারভ্যালকে যত কম নিবি, তোর রেট কিন্তু তত এক্স্যাক্ট বেরাবে, রেটের ভ্যালুটা এক্স্যাক্ট আসবে। ধর আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, কেমন এক্সাম্পল দিচ্ছি মনে কর, একটা গাড়ি চলছে সামনে দিয়ে, বাইক চালাচ্ছে কেউ একজন, ঠিক আছে? এবার তুই বাইকের ইনস্ট্যান্ট স্পিড মেজার করবি, তাহলে তোকে কি মেজার করতে হবে? তোকে মেজার করতে হবে টাইম, আর সাথে কতটা ডিস্টেন্স চলে গেল, তবেই তো তুই স্পিড মেজার করবি। তো তুই ধর এরকম গ্যাপ নিলি যে 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব গেল, 5 সেকেন্ডে 10 মিটার, বোর্ডের কোনো দরকার নেই, একদম ভিজুয়ালাইজ কর, ভাবনা চিন্তা ক্ষমতাটা বাড়া। ধর আমি 5 সেকেন্ডে মেজার করলাম, 10 মিটার চলে গেল, তাহলে 1 সেকেন্ডে কতটা গেল? 10 মিটার বাই 5, মানে 2 মিটার গেল। তো এখানে তুই যখন রেটটা বের করলি, সেটা 2 মিটার পার সেকেন্ড হলো, ডিস্টেন্স যাওয়ার যে বেগটা, যে রেটটা, সেটা হলো 2 মিটার পার সেকেন্ড। এবার কেউ ধর এরকম মেজার করলো না, ও 5 সেকেন্ডে না, ও আরো কম সময়ে মেজার করলো, ও 1 সেকেন্ডে মেজার করলো, ও দেখলো যে 1 সেকেন্ডে 2 মিটার চলে যাচ্ছে, তাহলে ওর মেজারমেন্টটা এক্সাক্ট হলো, কারণ ও কম টাইম ইন্টারভালে বেশি, মানে যত বেশি কম টাইম ইন্টারভাল নিবে তত রেট ভালো মেজার করতে পারবে। ও দেখলো যে না, 1 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে না, 1 সেকেন্ডে 2.21 মিটার যাচ্ছে, এই 2.21টা ওই মেজার করতে পারছে, কিন্তু আমি 5 সেকেন্ডের জন্য কিন্তু ওই দশমিকের মানটা আর পাচ্ছি না। বোঝা গেল? তাহলে এক্সাক্ট মেজার করতে পারবো কখন? যখন আমি ইন্টারভালটা কম নিব, তাই না? তাহলে রেট আমি কখন মেজার করতে পারবো এক্সাক্ট? যখন আমি ইন্টারভালটা কম নিব, টি টু মাইনাস টি ওয়ানকে কম নিব। এবার বিষয় হলো নিউটন, স্যার আইজাক নিউটন এই জায়গাটাকেই ধরলেন, এই জায়গাটাকে ধরে তিনি এত বড় ক্যালকুলাস তৈরি করেছেন। তিনি ধরলেন এই টাইম ইন্টারভালটা, এটা কতটা কম নেব, কতটুকু কম নিব, এটা যতটা কম নিতে পারি। এবার যত তুই কম নিবি তত তোর এক্সাক্ট আসবে। এবার কম করতে করতে তুই কত করবি? জিরো তো করা যাবে না, কারণ জিরো করলে এটা মিনিংলেস হয়ে গেল, সামথিং বাই জিরো মিনিংলেস হয়ে গেল, তো জিরো করা যাবে না, একটু বেশি নিতে হবে। এতটা কম তোকে ইমাজিন করতে হবে যে আর কেউ যেন ওর নিচে কম না ভাবতে পারে। একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট হয়ে গেল না? ওর ভগবানও যেন ওর নিচে না ভাবতে পারে, এতটা কম তোকে নিতে হবে। তো ওই সামান্য কমটুকুর কথা তিনি দেখ, যখন আমি এত কমের কথা বলছি, প্র্যাকটিক্যালি তো তোকে দেখাতে পারবো না এতটুকু কতটা, তাহলে ওটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। তোকে জাস্ট থিঙ্কিং, তোর মানে মাথার মধ্যে রাখতে হবে যে এতটুকু মানে এতটুকু, এতটা ছোট যে আমার পরে আর কেউ ওটাকে ছোট বলতে পারবে না, কিন্তু জিরো না। বোঝা গেল? ওকে, তো ওই ছোট মানে যদি আমি নিয়ে চলে যাই টাইম ইন্টারভালের, তাহলে আমি রেট কি পাবো? এক্সাক্ট রেট পাবো। বুঝতে পারলি? এক্সাক্ট রেট পাবো। তো তিনি কি করলেন, এই টাইম ইন্টারভালটাকে কমালেন, টি টু না করে তিনি এখানে ছোট করে দিলেন। ছোট করে দিলেন বলতে এখানে টাইম ইন্টারভাল করে দিলেন, তখন তুই এতটুকু একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবি। ওটাকে আরো ছোট করলে আরো ছোট একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবি। এরকম ভাবে বিন্দু দুটো যখন খুব কাছাকাছি হবে, এই যে এ আর বিন্দু, এ বিন্দু আর সি বিন্দু, এরা যত কাছে আসবে তত এদের মধ্যে ইন্টারভালটা কমতে থাকবে। বোঝা গেল? আমি এখানে সেই জিনিসটা করব। এখানে তুই দেখে নিয়েছিস যে রেট তো ইনক্রিজ করছে, রেট কনস্ট্যান্ট নেই,
রেট ইনক্রিজ করছে। কিন্তু আমি চাই কি কোনো একটা পার্টিকুলার মুহূর্তে ওর রেট কত ছিল, এখানে রেট কত ছিল বের করতে চাই, তারপরে এখানে রেট কত ছিল বের করতে চাই, অবভিয়াসলি এখানকার রেট বেশি হবে। তো আমি সেই রেটটা বের করতে চাইছি এক একটা পার্টিকুলার ইন্টারভেলে। আমাদের গাড়িতে যে স্পিডোমিটার থাকে, সেই স্পিডোমিটার কি করে রে, কি করে স্পিডোমিটার বল? স্পিডোমিটার ওই মুহূর্তের এক্সাক্ট ওই মুহূর্তের স্পিডটাকে মেজার করে। দেখবি স্পিডোমিটার কাটা অনবরত চেঞ্জ হচ্ছে, কখনো দেখছে 20 মিটার/সেকেন্ড, তারপরে হয়ে গেল 21, তারপরে কমে হয়ে গেল 19। তার মানে কি এক্সাক্ট ইনস্ট্যান্ট তাকে মেজার করছে। এবার ইনস্ট্যান্ট মেজার করছে কি করে? এই ক্যালকুলাস ইউজ করে মেজার করছে। ইনস্ট্যান্ট যখন মেজার করছে মানে ও খুব কম টাইম ইন্টারভ্যালের মধ্যে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটাকে মেজার করে নিচ্ছে। তো সেই বিষয়টা যে আমি তো আর স্পিডোমিটার নিয়ে এখন এখানে এক্সপ্লেন করছি না, বাকিটা বুঝ আগে। তাহলে আমি কি করতে চাইছি, আমি যদি এখন বলি যে T1 থেকে T3 মধ্যে টাইম ইন্টারভ্যাল যদি T1 থেকে T3 নিই, তাহলে বুঝতেই পারছিস গ্রাফটা এরকম বেঁকে গেল। আর T1 থেকে T3 মধ্যে যদি আমি ট্রায়াঙ্গেল ড্র করি, এরকম যদি ট্রায়াঙ্গেল ড্র করি, তো এটা তো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, তাই না? ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না। ওভারঅল আবার কি এইটুকু ডিস্টেন্স, এইটুকু টাইম ইন্টারভ্যালের মধ্যে তুই দেখতেও পাচ্ছিস যে রেট কনস্ট্যান্ট নেই, রেট বাড়ছে। তা আমার তো এক্সাক্ট রেট দরকার না, ওই পয়েন্টে রেট দরকার। তাহলে আমি যদি ধর T2তেই রেট বের করতে চাই, কোথায়? T2তেই, এখানেই মনে কর আমি রেট বের করতে চাইছি, তাহলে কি করব? যদি আমাকে T2তেই রেট বের করতে হয় তাহলে আমি কি করব? দেখ আমার 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 অ্যাপ্রোচটা দেখ কিভাবে। আমার নয়, অ্যাকচুয়ালি স্যার আইজাক নিউটনের অ্যাপ্রোচ এটা। তিনি কি করেছেন, তিনি বললেন T2 বিন্দুতে যে হাইটটা তার থেকে সামান্য একটু ডিস্টেন্স, মানে এই পয়েন্টের পরে এই পয়েন্টটা এতটা কম, কি বললাম এতটা কম, ভগবানও ভাবতে পারবে না কতটা কম, এতটা কম। তো এইটুকু ডিস্টেন্স এবার বোঝানোর জন্য আমি একটু বড় করে দিচ্ছি, এই এই থেকে এই, ঠিক আছে? এটা হচ্ছে T2 টাইমে এই গ্রাফটা। তো এই থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এতটুকুর মধ্যে যখন আমি খুব কম করে দেবো, এটাকে প্রায় লিনিয়ার লাগবে কিনা দেখতে, প্রায় লিনিয়ার লাগবে, তাই না? এক্সাক্ট না হলেও প্রায় লিনিয়ার হবে, যত ছোট করবো তত ওটা রৈখিক হয়ে যাবে। এবার এইটুকু টাইম ইন্টারভ্যালের মধ্যে যদি আমি বের করে নিতে পারি, এইটুকু টাইম ইন্টারভ্যালের মধ্যে যদি আমি বের করে নিতে পারি, মনে করি এটা হচ্ছে T2 টাইম, আর এটা হচ্ছে তার থেকে একটু বেশি, একটু বেশি, সামান্য একটু বেশি, এতটা বেশি যে খুব কাছের পয়েন্ট। তো এটা যদি টি হয় তাহলে এটা হচ্ছে T+DT ফর সামান্য একটু বেশি। কতটা বেশি? যতটা ভগবানও ভাবতে পারবে না। তাহলে T+DT, এইটুকু টাইম ইন্টারভ্যালে হাইট কিন্তু ইনক্রিজ করে গেছে, হাইট ইনক্রিজ করে গেছে। হাইট কোথা থেকে কোথায় গেছে দেখ, এখান থেকে এখানে গেছে, মানে আগে ছিল H আর এখন হয়ে গেছে H+DH। কি বুঝতে পারলি? আগে ছিল H, পরে হয়ে গেল কত? H+DH। মানে এই যে হাইটের পরিবর্তনটা হলো DH, এটাও কিন্তু খুব ক্ষুদ্র, জাস্ট এতটাই ছোট। আর এখানে হচ্ছে DT, এতটাই ছোট। বোঝা গেল? এবার তুই যদি এই পরিবর্তন করিস, DH/DT করিস, তবে তুই কি পাবি? তবেই তো তুই রেটটা পাবি নাকি? তবেই তো তুই রেট পাবি, বুঝতে পারলি? এবং এখানে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে সেই থিটাটা তুই পেয়ে গেলি, ট্যান থিটা, তার ট্যানজেন্ট পেয়ে গেলি। ক্লিয়ার? এবার এই গ্রাফটাই যদি আমি এখানে করতাম, এই পয়েন্টে যদি বের করতে যাইতাম এখানে, তাহলে এখানে একটা টাইম নিতাম, এবার তার থেকে খুব কাছে জাস্ট ছোট্ট একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম এরকম, এইটা DH আর এটা হচ্ছে DT টাইম। তাহলে তার ক্ষেত্রে তুই বলতি DH/DT। তাহলে DH/DT দিয়ে আমরা কি মেজার করছি বলতো? এক্স্যাক্ট রেট মেজার করছি, ইনস্ট্যান্টেনিয়াস রেট মেজার করছি, ইনস্ট্যান্টেনিয়াস। বোঝা গেল? আচ্ছা, আমি তো বোঝালাম তোকে হাইট আর টাইম দিয়ে। যদি হাইট টাইম না হতো তাহলে ওয়াই আর এক্স থাকতো, তাই না? তখন তুই বলতি রেটটাকে DY/DX, চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, DY/DX, এটাকে তুই বলতি রেট। এতদূর পর্যন্ত বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু ধীরে ধীরে তিনি ক্যালকুলাসটাকে নিয়ে এসেছেন। এখনো হয়নি কমপ্লিট, দেখ এখন কি করব। এবার একটা বিষয় শোন, আমি মনে কর মেজার করছি যে টাইমের সাথে সাথে, কিসের সাথে সাথে? টাইমের সাথে সাথে হাইটের কি পরিবর্তন হচ্ছে। আমি দেখলাম যখন আমি টাইম 1 সেকেন্ড নিচ্ছি, তখন দেখলাম যে হাইট হচ্ছে 1 মিটার। যখন আমি দেখলাম যে টাইম 2 সেকেন্ড হয়ে গেল, তখন দেখছি হাইট হয়ে গেল 4 মিটার। যখন দেখছি আমি টাইম 3 সেকেন্ড হয়ে গেল, তখন হাইট দেখছি আমি 9 মিটার। যখন দেখছি যে টাইম 4 সেকেন্ড হয়ে গেল, তখন হাইট দেখছি আমি 16 মিটার। একটা জিনিস খেয়াল করতো এই জায়গাটায়, এখানে তুই বলতে পারছিস যে টাইমের সাথে সাথে হাইট কনস্ট্যান্টলি ইনক্রিজ করছে? না, ইনক্রিজ করছে এটা তুই বুঝতে পারছিস, কিন্তু কনস্ট্যান্টলি ইনক্রিজ করছে এটা বুঝতে পারছিস? করছে না কনস্ট্যান্টলি, তাই তো? করছে না। কেন করছে না? কারণ প্রথমে 3 মিটার ইনক্রিজ করলো, তারপরে 5 মিটার ইনক্রিজ করছে, তারপরে কত হয়ে গেল এখানে দেখ, 9 আর 16, এখানে 7 মিটার ইনক্রিজ করে গেল। তার মানে ইনক্রিমেন্ট এখানে কনস্ট্যান্ট নেই, তাহলে রেট কনস্ট্যান্ট নেই, রেট কনস্ট্যান্ট নেই। বুঝে গেছিস? এবার যদি রেট কনস্ট্যান্ট না থাকে, তাহলে আমি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে রেট কি করে বের করব? কি করে বের করব?
ওই ডিওয়াইডিটি করে করবো বা ডিওয়াইডিএক্স করে করবো। তো এটাই বের করা শিখাচ্ছি। ধর আমি এদের মধ্যে একটা রিলেশন তৈরি করছি, তুই একটা জিনিস খেয়াল কর, এখানে আমি যদি এরকম ভাবে লিখি হাইটটাকে, যে হাইট মানে এখানে টি স্কোয়ার হচ্ছে, আশা করি আমার আগেই তোরা ধরে নিয়েছিস সেটা, যে হাইট টি স্কোয়ার হচ্ছে। যদি 1 মিটার হয় তাহলে 1-এর স্কোয়ার, যদি 2 মিটার হয় তাহলে 2-এর স্কোয়ার, 3 মিটার হলে 3-এর স্কোয়ার, 4 মিটার হলে 4-এর স্কোয়ার। এটা জাস্ট আমি একটা অবজারভেশন, আমার একটা অবজারভেশন যে আমি এরকম অবজার্ভ করছি, এর ক্ষেত্রে এরকম ভাবে হচ্ছে। সেটা বিভিন্ন কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, টি কিউব হতে পারে, টি5 হতে পারে, আরো জটিল জটিল সম্পর্ক হতে পারে। তো জাস্ট আমার একটা মেজারমেন্ট এটা, সেই মেজারমেন্টের দিকে তাকা। তাহলে আমি দেখতে পেলাম যে আমার হাইট নয় সরি, জলের হাইটটা, যে হাইটটা ইনক্রিজ করছিল সেটা টাইমের সাথে এইরকম ভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে দুটো ভেরিয়েবল, একটা ভেরিয়েবল হচ্ছে হাইট আর একটা ভেরিয়েবল হচ্ছে টাইম। টাইমকে আমরা বলে থাকি ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল যাদের ম্যাথ আছে মন দিয়ে দেখবি, কিন্তু এটা ম্যাথমেটিক্স টিউশন বা কোচিং সেন্টারেও কিন্তু এসব জিনিস জানতে পারবি না। আর হাইটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে বুঝতে পারলাম না, ভেরিয়েবল এটা তো বুঝতে পারছি যে মান বিভিন্ন কিছু হবে, তো এটা ইনডিপেন্ডেন্ট, মানে টি এর মান আমি যা খুশি তাই নিতে পারি, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড যা কিছু নিতে পারি। আর হাইট যেটা, সেটা টাইমের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, সেটা হাইট হয়ে গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার আমার কথা? এবার মনে কর আমি হাইটটা দেখলাম, হাইটের আমি মেজারমেন্ট করছি, অবজার্ভ করছি, দেখলাম যে হাইট এইচ থেকে বেড়ে ডিএইচ হয়ে গেল, আর টাইমটা টি থেকে বেড়ে টি প্লাস ডিটি হয়ে গেল। সামান্য একটু পরিবর্তনের কথা বলছি আমি, ওই যে ওই জায়গাটা দেখালাম না, সামান্য একটু পরিবর্তন, এটা ডিএইচ এটা ডিটি, সামান্য ডিটি পরিবর্তন হলো, তাতে করে হাইটটাও সামান্য পরিবর্তন হয়ে গেল। আমি বারবার এই জায়গাটাকে এমফাসাইজ করছি বোঝার জন্য। তাহলে এখন তুই যদি রিলেশন দেখতে যাস, তাহলে তুই রিলেশন এরকম বলবি না যে হাইটের স্কোয়ার ইকুয়াল টু টাইমের স্কোয়ার, কিছুক্ষণ পরে হাইট এটা হলো, কিছুক্ষণ পরে টাইম এটা হলো, সরি, হাইট ইকুয়াল টু টাইমের স্কোয়ার, হাইট ইকুয়াল টু টাইমের স্কোয়ার, এটাই বলবি তো কিছুক্ষণ পরে। আচ্ছা, এবার এটাকে একটু ক্যালকুলেশন কর, দেখ কত সিম্পলি, কত একটা সিম্পল কনসেপ্ট থেকে স্যার আইজাক নিউটন ক্যালকুলাসকে নিয়ে এসছে, যে ক্যালকুলাস আমাদের মাথায় ঢোকেই না, আমরা বুঝতেই পারি না, ভুল করবো ক্যালকুলাস। এতটা সিম্পল জায়গা থেকে আমি তোদেরকে তুলে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তিনি এগিয়ে নিয়ে এসছেন। দেখ, তাহলে এইচ প্লাস ডিএইচ কিছু করা যাচ্ছে না, এই জায়গাটা দেখ, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তুই জানিস, এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার। এই ঠিক আছে, এটা ঠিক আছে এতদূর? আচ্ছা, এখানে এইচ প্লাস ডিএইচ, এই যে টি স্কোয়ারটা দেখতে পাচ্ছিস, টি স্কোয়ার মানে এইচ ছিল, বসিয়ে দিলাম টি স্কোয়ারকে এইচ, ঠিক আছে। এদিকে থাকলো টু টি ইন্টু ডিটি প্লাস ডিটি স্কোয়ার, এইচ এইচ ক্যান্সেল আউট কর, তাহলে থাকবে কি ডিএইচ ইকুয়াল টু ডিটি কমন নিয়ে নেব, টু টি প্লাস ডিটি, টু টি প্লাস ডিটি, টু টি প্লাস ডিটি। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত কোনো আপত্তি নেই তো? আর একটা লাইন জাস্ট এখানে কর, তাহলে কাজ হয়ে গেল। ডিএইচ বাই ডিটি যদি করে দিস, মানে এই ডিটিটাকে যদি ডিভাইড করিস, তাহলে পড়ে থাকবে কি টু টি প্লাস ডিটি, টু টি প্লাস ডিটি। এই যে জায়গাটা বেরালো, একটু ফোকাস কর এই জায়গাটাই, এইদিকে মন দে, ডিএইচ ডিটি ইকুয়াল টু টু টি প্লাস ডিটি। আমার কিন্তু এই ডিএইচ ডিটিটাই দরকার ছিল, তখন থেকে আমি এটার জন্যই এত খাটাখাটনি করছি। ডিএইচ ডিটি মানে কি, রেট বের করছি, টাইম রেট বের করছি, হাইট ইনক্রিজ করার। ওকে, তো টাইম রেট কত বেরোলো দেখ, টু টি প্লাস ডিটি। এবার এখানে নিউটন কি করেছিলেন মন দিবি, এখানে নিউটন কি বলেছিলেন, নিউটন বলেছিলেন যে ডিটি যে টাইম ইন্টারভালটা, এই যে ডিটি, এটা ইনফাইনাইটসিমালি স্মল, মানে এতটাই ছোট, এতটাই ছোট। আমি এখানে এতটাই ছোট তো ইমাজিন করেছিলাম, ছবিতে দেখিয়েছি মানে বড় সড়ো লাগছে দেখতে, কিন্তু মস্তিষ্কে আমার কি চলছে, এতটাই ছোট যে ভগবানও ভাবতে পারবে না কতটা ছোট। ক্লিয়ার? তখন নিউটন বললেন যে এই ডিটিটাকে উড়িয়ে দিই না, এই ডিটিটা এতটাই ছোট, যোগ করে কি বা পরিবর্তন হবে। তিনি বললেন যে ডিটিটা এতটাই ছোট যে এটাকে যোগ করা না করা সমান, ওইটুকুর জন্য কি বা পরিবর্তন হবে। ধরেছেন তো? তারপরে তিনি বলে দিলেন যে ডিএইচ ডিটি হয়ে যাবে, ডিএইচ ডিটি হয়ে যাবে জাস্ট টু টি, ডিএইচ ডিটি কি হয়ে যাবে, জাস্ট টু টি, ডিএইচ ডিটি কি হয়ে যাবে, জাস্ট টু টি, ডিটিটাকে বাদ দিয়ে দিলেন। বুঝতে পারলি? আমি তোকে এই জায়গাটার মিস্টেকের কথা বলছি। তোরা ডেরিভেটিভ পড়েছিস না, এই ডেরিভেটিভটা যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হয়, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু এক্স, পড়েছিস না? দেখ তো ওই জিনিসটাই তো হলো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু এক্স। বুঝতে পারলি কোথা থেকে ইন্টিগ্রেশন, কোথা থেকে অবকলন উঠে এসেছে, কোথা থেকে ক্যালকুলেশন উঠে এসেছে, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে আমি মিস্টেক কোন জায়গাটাই বলছি,
আমার মিস্টেক কথাটা অর্থ কি? দেখ এখানে দেখ, এই যে ডিটিটাকে তিনি বাদ দিয়ে দিলেন, একটা কিন্তু ডিটি এখানে থাকা উচিত, খুব ছোট হলেও তো যোগ করা উচিত। মানে মানটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে হয়তো ওটার কোনো প্রভাব থাকবে না, কিন্তু থিওরিটিক্যালি তার একটা মান আছে। আমি এই জায়গাটাকে মিস্টেক বলছি। এবার তোর মনে হতে পারে তাহলে নিউটন এত বড় একজন সায়েন্টিস্ট, তিনি ভুল করে দিয়েছেন আর আমি ঠিকঠাক বলে দিচ্ছি, তাহলে আমি সবার উপরে হয়ে গেলাম। বিষয়টা তা নয়। আমি স্যার আইজাক নিউটনকে ভুল বলছি না, ঠিক ভুল বলছি না। আমি থাম্বনেলটা দিয়েছি কেন এরকম ভাবে, যাতে তোরা এই বিষয়টাতে কিউরিয়াস হোস, যাতে তোরা এই বিষয়টা শেখার জন্য আগ্রহ নিস এবং এর ভেতরটা দেখিস, নতুন কিছু জানতে পারলি তো। আশা করি এরকম জিনিস আগে তোরা কখনো শিখিসনি। আশা করি কি কনফিডেন্সের সাথে বলছি, আগে কখনো তোরা শিখিসনি। তো তোরা এই যে নতুন জিনিসটা জানতে পারলি না, এই কিউরিসিটিটা আমার দরকার ছিল। এই কিউরিসিটির জন্য থাম্বনেলটা এরকম উত্তেজিত একটা থাম্বনেল। এবার এর অর্থ কি দেখ, এর অর্থ হচ্ছে এই যে ডিটিটা এরর, একটা একটা ভুল, একটা জাস্ট ছোট্ট একটা মিস্টেক, একটা ছোট্ট মিস্টেক। এই মিস্টেকের জন্য আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যা মেজারমেন্ট করি আমরা, তার কোনো প্রভাব পড়ে না। সামান্য ডিটি, ওইটুকুর পরিবর্তনের জন্য আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তেমন কোনো পরিবর্তন পড়ে না বলে আমরা সেই ক্যালকুলাসটাকে বিভিন্ন জায়গায় ইউজ করে যেটা আশানুরূপ ফল পাওয়া উচিত সেটাই আমরা পেয়ে এসেছি। এবার যদি ওই ডিটিটাকে ক্যালকুলেট করতে হতো, তাহলে কিন্তু আমরা কোনো জায়গাতে এক্সাক্ট ভ্যালুটা, মানে আমরা এতদিন পর্যন্ত যা ভ্যালু পেয়ে এসেছি, যা ক্যালকুলেশন করেছি, কোনোটাই এক্সাক্ট নয়। এক্সাক্ট কি, কারণ ডিটি পরিমাণ তো কমিয়ে দিয়েছি আমরা নিজেরাই। তাহলে এই যে ডিটিটা কমিয়ে দিলাম, আমরা কিন্তু এক্সাক্ট কিছু পাচ্ছি না। এটা স্যার আইজাক নিউটন নিজেও জানতেন যে আমরা এক্সাক্ট পাচ্ছি না। তবে হ্যাঁ, আমরা কোনোদিনই এক্সাক্টটা মেজার করতে পারবো না, এটাও তিনি অ্যাকসেপ্ট করেছেন, আমরাও অ্যাকসেপ্ট করছি, সবাই এটা অ্যাকসেপ্ট করবেই। আমরা কিন্তু এক্সাক্ট মেজারমেন্ট কোনোদিনই করতে পারবো না। আমাদের ফিজিক্সের প্রথম যে চ্যাপ্টার শুরু হয় ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, সেইখানেই শেখানো হয় যে এক্সাক্ট মেজারমেন্ট কখনোই পসিবল না, কখনোই পসিবল না। পারফেকশনে আমরা যেতেই পারবো না। ঠিক আছে? তো তিনি যে কাজটা করেছেন এর মধ্যে কোনো ভুল নেই। তিনি যেটা করেছেন সেটা আমাদের মতো সাধারণ মানুষ তো ভাবনা চিন্তা করতেই পারবে না। তিনি যে জিনিসটা দিয়েছেন, যে সূত্রটা তৈরি করে দিয়েছেন, সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর ইউজফুল। আমরা প্রচুর ইউজ করি আমরা এই ধরনের ইকুয়েশনকে, তাই না? সুতরাং এই সামান্য ডিটির জন্য কোনো পরিবর্তনই হচ্ছে না। হ্যাঁ, তবে থিওরিটিক্যালি দেখতে গেলে তো এই সামান্য ডিটিকে বাদ দেওয়া উচিত নয়। সেই অনুযায়ী যদি মিস্টেক বলি তবে মিস্টেক, আদারওয়াইজ মিস্টেক নয়। আর এটাও বলে দিলাম যে আমরা পারফেক্টলি মেজার করতে কখনোই পারবো না, কোনোদিনই সম্ভব না। কেন মেজার করতে পারবো না? এটার জন্য মেজার করতে পারবো না, কারণ ইনফাইনাইটসিমাল ডিটিটাকে আমরা মেজার করতে পারবো না। কি ধরতে পেরেছিস? বুঝতে পেরেছিস? এবার তোরা কমেন্ট করতে পারিস যে তোদের কি মনে হচ্ছে এই এই যে ক্লাসটা, এতটা এতটা কনসেপ্ট তোদেরকে যে আমি দিলাম, এই কনসেপ্ট পেয়ে তোরা নতুন কিছু জানতে পারলি কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাস। তোদের মানে মাথার তার খুললো কিনা, জয়েন হলো কিনা তারগুলো, যে এইভাবে তো কোনোদিন ভাবিনি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবি। তোর যদি মনে হয় না আমি থাম্বনেল দিয়ে উচিত করিনি, এরকম ধরনের আমার দেওয়া উচিত নয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবি, আমি সেটাও অ্যাকসেপ্ট করবো। তোদের কি মনে হচ্ছে এই ক্লাসটা করার পর কি জানতে পারলি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাস। ঠিক আছে? আবার এরপরে আরো নতুন কোনো কনসেপ্ট নিয়ে আসবো, নতুন কোনো আইডিয়া নিয়ে আসবো, নতুন কোনো কিছু নিয়ে আসবো, যেখান থেকে তোরা ফিজিক্সটাকে আসলে ফিজিক্সের মতো করে বুঝবি। ওকে, আজকের মতো এইটুকুই।